আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 21তম ক্লাস করব। পূর্বে আমরা 20টি ক্লাস শেষ করেছি, আজকে আমরা 21তম ক্লাস করব। আমাদের অধ্যায় হচ্ছে সম্ভাবনা তত্ত্ব, প্রথম অধ্যায়, আমাদের লেকচার শিট পার্ট 3। সেখান থেকে আমাদের 44 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। লেকচারের টপিক হচ্ছে পরিমিত বিন্যাস। তো আমরা 44 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। তো 44 নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখি। তো আজকের ক্লাসটা বুঝতে হলে তোমাকে অবশ্যই এর পূর্বে এই পরিমিত বিন্যাস থেকে যে 2টা ক্লাস হয়ে গেছে ধারাবাহিকভাবে করতে হবে। যদি ধারাবাহিকভাবে না করো তাহলে কিন্তু ক্লাসগুলো বুঝতে পারো না, খুব অসুবিধা হবে। তো যে অধ্যায়টাই করো না কেন, যে টপিকটাই করো না কেন, সেটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করো, তাহলে দেখবে কোথাও বাদবে না, ঠিক আছে? তো আমরা 44 নম্বর প্রশ্নটা একটু দেখি। 44 নম্বর প্রশ্নে কি বলছে যে একটি কলেজের 500 জন ছাত্রের গড় ওজন 151 পাউন্ড এবং পরিমিত ব্যবধান 15 পাউন্ড। মনে করো ওজন পরিমিতভাবে বিন্যস্ত, তাহলে নির্ণয় করো যে কতজন ছাত্রের ওজন 120 পাউন্ড এবং 155 পাউন্ডের মধ্যে, অর্থাৎ 120 থেকে 155 মধ্যে। 185 পাউন্ডের বেশি, 185 পাউন্ডের বেশি, কমপক্ষে 130 পাউন্ড, বড় জোর 125 পাউন্ড। মোটামুটি সবগুলো নিয়মই এই অঙ্কের মধ্যে আছে, আমরা এটা সমাধান করব। তো সমাধান দেওয়া আছে, সমগ্রকের আকার এন সমান কত 500 দেওয়া আছে, প্রশ্নে দেওয়াই আছে। এবার সমগ্রকের গড় মিউ ইকুয়াল 151, সমগ্রকে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল 15 দেওয়া আছে আমাদের প্রশ্নে এইগুলো। যেহেতু ওজন পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু এটি পরিমিত বিন্যাসের একটি ক্ষেত্র। আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ পাটিগণিতের মধ্যে, পরিমিত বিন্যাসে পাটিগণিত যখনই শুরু করছি তখনই কিন্তু এই সূত্রটা লাগছে প্রত্যেকটা অঙ্কে। তো এক্স মাইনাস মিউর মান কত পাইছি 151 আমাদের প্রশ্ন দেওয়া আছে, রাখলাম। আর নিশ্চয় সিগমার মান কত 15 রাখলাম। আর যেহেতু 1 নম্বর প্রশ্নে বলছে কি 120 থেকে 155 মধ্যে, সেক্ষেত্রে আমরা এক্স সমান 120 হলে জেড ইকুয়াল এই যে সূত্রটা এখানে লিখব, লেখার পরে আমরা হচ্ছে মানটা বের করবো -2.07। আবার এক্স ইকুয়াল 155 হলে জেড ইকুয়াল হ্যাঁ, আবার এক্স ইকুয়াল 155 হলে জেড ইকুয়াল 155 মাইনাস 151, অর্থাৎ এই যে আমরা হচ্ছে মিউর মান 151 দেখতেই পাচ্ছি, নিচে 15 দ্বারা ভাগ করলে কত পাবো 0.27। তো গড় ওজন 120 পাউন্ড থেকে 155 পাউন্ডের মধ্যে হওয়ার সম্ভাবনা, তাহলে 120 যখন এক্স এর মান, তখন আমরা পেয়েছি কত -2.07। আবার এক্স মান যখন 155 তখন মানটা পেয়েছি কত 0.27। তো এখন এটা আমরাকে সাজিয়ে লিখব। তো প্রবাবিলিটি 120 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 155, যেহেতু 120 থেকে 155 মধ্যে থাকার সম্ভাবনা কত, সেক্ষেত্রে আমরা 120 মান কত পেয়েছি -0.7, তারপর লেস দ্যান ইকুয়াল জেড 155 সমান কত পাইছি 0.27 লিখলাম। তো মোটামুটি সাজানো কমপ্লিট। এখন এখানে দেখো যে -0.7 এবং +0.27। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে ঋণাত্মক এবং ধনাত্মক দুইটা মানই এখানে ব্যবহার হবে। তো পরিমিত বিন্যাসের সূত্র সবগুলো একই সূত্র, এই যে Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান অর ইকুয়াল Z2 প্লাস, যেহেতু একটা ঋণাত্মক একটা ধনাত্মক, সেক্ষেত্রে কী হয় মাঝে প্লাস হয়, তারপর প্রবাবিলিটি Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2। ওকে, তো আমরা কি করব, মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত আসবো, ঠিক আছে? তো মাইনাস অসীম যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের তার আগে কি আছে -2.07। বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করো, -2.07 লিখলাম Z1 এর মান, তারপরে লেস দ্যান ইকুয়াল জেড, আর Z2 এর মান কি হয়ে যাবে এখন 0 হয়ে যাবে, যেহেতু আমরা হচ্ছে ঋণাত্মক মান থেকে 0 পর্যন্ত আসছি, তো 0 হয়ে গেল। ওকে, প্লাস প্রবাবিলিটি এখন Z1 সমান কত হবে, যেহেতু 0 থেকে প্লাস অর্থাৎ পজিটিভ সাইডে যাব, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0.27 হয়ে গেল।
এখন এই যে -0.7 দেখতে পাচ্ছ, পরিমিত বিন্যাসে যে সারণীটা দিয়েছিলাম যে এখান থেকে হচ্ছে আমাদের মানগুলো নিয়ে আসতে হবে, আশা করি সেটা কিন্তু আমরা 19তম ক্লাসে দেখাই দিয়েছিলাম কীভাবে মানগুলো বের করতে হয়। তো 2.07 এর মান আসবে আমাদের ওই সারণী থেকে 0.4808। ওকে, এই মানটা কিন্তু আমরা ওই সারণী থেকে পাবো, যেটা তোমাদের 5 পৃষ্ঠার একটা পিডিএফ দিয়েছে, যে প্রত্যেকটা অঙ্কে এখন থেকে যতগুলো অঙ্ক করবা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই সারণীটা লাগবে, প্রত্যেকটা মান লাগবে আমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে সবাই বাধ্যতামূলকভাবে প্রিন্ট করে নিবা, কারণ এটা তোমাদের পরীক্ষার হলে গিয়েও লাগবে। তো 0.4808 প্লাস তারপরে 0.27 এর মান কত ওই সারণী থেকে নেব 0.1064। এখন এটা যোগ করে দিলে 0.5872। এখন মোট ছাত্রের সংখ্যা বের করবো, যেহেতু আমাদের এন সমান দেওয়া ছিল কত, এন সমান কত ছিল, এন সমান এই যে 500 দেওয়া আছে, সমগ্রের আকার বা এন সমান 500 আছে। তো মোট ছাত্রের সংখ্যা বের করব, তো 500 গুণ এই যে মানটা পেয়েছি এটা দ্বারা গুণ করে দেবো, তো 294 জন। 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 2 নম্বর প্রশ্ন আসি, x ইকুয়াল 185 হলে তো আমরা হচ্ছে জেড পরিমিত বিন্যাসে যে অপেক্ষকটা পাইছি মানটা বসিয়ে 2.27 পেলাম, ঠিক আছে। তো গড় ওজন 185 পাউন্ডের বেশি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 185 পাউন্ডের বেশি হবে। তাহলে আমরা কি করতে পারি, যে 185 পাউন্ডের বেশি হলে তো প্রবাবিলিটি 185 লেস দ্যান এক্স, যেহেতু বেশি বলে দিয়েছে, এখানে অপেক্ষা বলেনি, শুধুমাত্র বেশি, একটা কথাই বলেছে, সেটা হচ্ছে বেশি। তো গড় ওজন 185 পাউন্ডের বেশি হওয়ার সম্ভাবনা, তো 185 লেস দ্যান এক্স। তো 185 সমান কত পাইছি, 2.27 বসালাম, লেস দ্যান জেড। আচ্ছা, তো পরিমিত রেখার সাথে প্রকাশ করি, তো যেহেতু এখানে বেশি হওয়ার সম্ভাবনা, তো আমরা কি জানি যে যখনই বেশির কথা বলবে তখনই কিন্তু আমাদের ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে পজিটিভ মান, তো পজিটিভ মান থেকে আমরা কী করবো, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করবো। এ দেখো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, তো এখানে দেখো 2.27 বসলাম, যখনই বেশির পক্ষে আসে তখন কি হয়ে যায়, সেটা হচ্ছে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তা আমরা কি করছি, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করছি। এই যে ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের যে বেশির পক্ষে বলেছে, বেশি 185 পাউন্ডের বেশি বলেছে, সেক্ষেত্রে পজিটিভ মান থেকে ডান দিকের ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে। তো আমরা এই যে পরিমিত বিন্যাসের সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে আমরা বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দেবো। তাহলে আমাদের বড় স্কেল কোনটা, দুইটা কিন্তু পজিটিভ মান, সেটা হচ্ছে 2.27, এটা হচ্ছে পজিটিভ মান, এবং প্লাস অসীম এটা পজিটিভ মান। তো আমরা জানি কি এখানে হচ্ছে মান ছোট বড় বিষয় না, আমাদের দেখতে হবে বড় স্কেল ছোট স্কেল। তো শূন্যের কাছাকাছি যেটা থাকে যে মানটা, সেটি হচ্ছে ছোট স্কেল, আর শূন্য থেকে যেটা দূরে থাকে সেটি হচ্ছে বড় স্কেল। তো প্লাস অসীম এ দেখো শূন্য থেকে দূরে আছে, সে কারণে এটা হচ্ছে বড় পজিটিভ হবে এখন, আর শূন্য থেকে 2.27 সেটা কাছাকাছি আছে, সে কারণে ছোট পজিটিভ হবে। তো আমরা এই যে এখন Z1 এর মান 0, লেস দ্যান ইকুয়াল জেড, লেস দ্যান ইকুয়াল এটা প্লাস অসীম বসালাম, তারপর আছে মাইনাস, তারপরে 0 জেড, তারপরে Z2 এর মান কী হবে, এই যে ছোট স্কেল কোনটা, 2.27 বসালাম। এখন এই যে প্লাস অসীম বা মাইনাস অসীম এর মানটা কিন্তু নির্দিষ্ট, সেটা হচ্ছে 0.5 বসালাম, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন, আর 2.27 এই মানটা আমরা যে সারণীটা দিয়েছি ওই সারণী থেকে মানটা নিব 0.4808। ওকে, এখন এটা থেকে এটা বাদ দিলে 0.0116। মোট ছাত্রের সংখ্যা 500 গুণ এটা দিলে 6 জন। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরটা দেখি, যে x সমান 130 হলে z সমান কত, -1.40। এখন গড় ওজন কমপক্ষে 130 পাউন্ড হওয়ার সম্ভাবনা, এখানে যেহেতু কমপক্ষে বলেছে, গড় ওজন কমপক্ষে 130 পাউন্ড হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে প্রবাবিলিটি 130 লেস দ্যান আর ইকুয়াল এক্স। তো -140 লেস দ্যান ইকুয়াল জেড। তো এখন এটা দেখতে পাচ্ছ কি যে ঋণাত্মক মান, তাহলে আমরা কি করব, বাম দিক থেকে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, যেহেতু এটা কমপক্ষে বলেছে, ঠিক আছে। তো কমপক্ষে কি, যে কমপক্ষে, ঠিক আছে, ঋণাত্মক মান থেকে কি করব, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো গড় ওজন কমপক্ষে 130 পাউন্ড হওয়ার সম্ভাবনা কত। তো এই যে ভাষাগত যে দিকটা আছে, এই দিকটা কিন্তু বুঝতে হলে তোমাকে প্রথম থেকে, মানে এই যে পরিমিত বিন্যাস যেখান থেকে শুরু করছি সেখান থেকে একদম ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে হবে, তাহলে কিন্তু এই ভাষাগত দিকটা তোমরা ধরতে পারবে। হঠাৎ করে যদি আজকের ক্লাসে অনেকে যুক্ত হও, তাহলে দেখা যাচ্ছে কি যে এটা ধরতে পারবে না, ঠিক আছে। তো এটা বুঝতে হলে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটা করতে হবে। তো -1.40 অর্থাৎ ঋণাত্মক মান, তো ঋণাত্মক মান থেকে আমরা ডান দিকের ক্ষেত্রফল চলে যাব। তো ঋণাত্মক -1.40, তার থেকে আমরা ডান দিকে চলে যাই প্লাস অসীম পর্যন্ত। আচ্ছা, তো পরিমিত রেখার যে সূত্রটা আছে, সূত্র এই যে বসালাম, একই সূত্র সবগুলো বসানোর পরে আমরা কি করব, তো Z1 এর মান কত, -1.40 বসলাম, লেস দ্যান ইকুয়াল জেড, Z2 এর মান এখন 0। এখন কি করব, এই যে 0 থেকে প্লাস অসীম, তো 0 জেড প্লাস অসীম।
তো এই যে -1.40 এর মান হচ্ছে আমরা ওই সারণী থেকে নিব 0.4192 প্লাস, আর এই যে প্লাস অসীমের মান কত, নির্দিষ্ট যে মানটা সেটা হচ্ছে 0.5। প্লাস অসীম বা মাইনাস অসীম এর মানটা হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে। এটা কিন্তু ওই সারণীতে নেই, এটা আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে বলেই দিচ্ছি, একটু মনে রাখবে। আচ্ছা, তো এটাকে যোগ করলে 0.9192 আসে। তো মোট ছাত্রের সংখ্যা 500 গুণ 9192 দিয়ে গুণ করলে 460 জন। আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, 4 নম্বর, যে x=125 হলে -1.73, ঠিক আছে। এটা কিন্তু আমরা প্রথমে যে সূত্রটা পাইছি ওই সূত্রটা এখানে প্রত্যেকটা অঙ্কে কিন্তু ব্যবহার করছি। তো গড়ের জন বড় জোর, আগেরটা কি করলাম, কমপক্ষে নেমে, এটা হচ্ছে বড় জোর। তো বড় জোর 125 পাউন্ড হওয়ার সম্ভাবনা কত, তো 125 ≤ x। তো 125 যখন, তখন আমরা মান পাইছি কত, জেড এর মান -1.73। তো -1.73 ≤ z। তো এটা কি ঋণাত্মক মান, তাহলে ঋণাত্মক মান যেহেতু হচ্ছে বড় জোরের কথা বলছে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিয়মটা জানছিলাম কি, যে বড় জোর বললে বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে, বাম দিকের। তো আমাদের এখানে -1.73 আছে, তো -1.73 নিলাম। নেওয়ার পরে এর থেকে বাম দিকের ক্ষেত্রফল এই যে অসীম পর্যন্ত আসবো, এই যে অঞ্চলটা যাটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের বাম দিকের ক্ষেত্রফল। তো আমরা পরিমিত বিন্যাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। করার পরে Z1 এর মান কত, বড় স্কেল কোনটা, এখন মাইনাস অসীম, আর ছোট স্কেল কোনটা, -1.73। তাহলে আমরা জানি কি বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দিব। তো বড় স্কেল অসীম দিলাম, তারপর Z, 0, তারপর মাইনাস, এখন ছোট স্কেল কোনটা, -1.73 বসলাম, 0। ওকে, তো অসীমের মান হচ্ছে 0.5, আর এই যে মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে -1.73 বা +1.73, মানগুলো একই আসবে ওই সারণী থেকে। ওখানে প্লাস মাইনাসের কোনো নেই, ঠিক আছে, সবগুলোই প্লাস। তো 1.73 এর মান হচ্ছে 0.45 তো এখন 0.5 থেকে এটা বাদ দিলে 0.041। মোট ছাত্রের সংখ্যা এই যে 500 গুণ এই যে এটা দিলে 21 জন। এই হচ্ছে আমাদের 44 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি বুঝতে পারছো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে জানাতে পারো, আর যদি বুঝতে পারো তবে হ্যাঁ বলো। আমি বারবার একটা কথাই বলছি যে তোমরা যে অধ্যায়টা করো না কেন, যে টপিকটা করো, সেটা যেন একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে করো, হিউজ পরিমাণ সময় পাবা, ঠিক আছে। আমরা মনে করি যে এই যে আজকে ক্লাস 21টা ক্লাসের মাধ্যমে প্রায় অর্ধেক শেষ করতে যাচ্ছে, প্রায় অর্ধেক, হ্যাঁ, প্রায় অর্ধেক শেষ করতে যাচ্ছি। এই সম্ভাবনা অধ্যায় হচ্ছে অর্ধেক একটা বইয়ের, আর বাকিগুলো অর্ধেক। আচ্ছা, 45 নম্বরটা দেখি। একদল ছাত্রের উচ্চতা পরিমিত বিন্যাস মেনে চলে এবং পরিমিত বিন্যাসের গড় ও পরিমিত ব্যবধান 65 ও 3 ইঞ্চি। তাহলে পরিমিত বিন্যাসের গড় হচ্ছে 65 ইঞ্চি আর পরিমিত ব্যবধান হচ্ছে 3 ইঞ্চি। যেহেতু আগে হচ্ছে 65 আর আগে আমাদের বাংলা কথাটা ছিল কি, যে গড়, তাহলে গড় সমান 65 আর পরিমিত ব্যবধান সমান 3। শতকরা কতজন ছাত্রের উচ্চতা, 65 ইঞ্চি থেকে 70 ইঞ্চির মধ্যে। আগে যে 1 নম্বর প্রশ্নটা করছি ওইটা সেম। তারপরে 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি হবে তা নির্ণয় করো, ঠিক আছে। 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি হবে তা নির্ণয় করো। এটা 2015 সালে প্রশ্নটা আসছিল। প্রশ্নটা দেখো একটু ভাষাগত দিকটা অনেকটাই ঘোরানো আছে, তবে সমাধানে একই। তো সমাধান দেওয়া হচ্ছে পরিমিত বিন্যাসের গড় মিউ সমান 65, পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা সমান 3। আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা। তো এক্স মাইনাস মিউ এর মান 65, নিচে আছে সিগমার মান 3, বসালাম পরে x সমান 65 হলে জেড ইকুয়াল কত, 0 আসছে। 65 - 65 শূন্য হয়, 0/3, অর্থাৎ 0কে যদি 3 দ্বারা ভাগ করে তো 0 আসে। ওকে, তো আবার x সমান 70 হলে জেড সমান কত, 1.67 আসছে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে বুঝতেই পারছি যে সরাসরি যে নিয়মটা আছে 0 থেকে পজিটিভ মান 1.67 একটা সূত্রে ব্যবহার হবে। তো গড় উচ্চতা 65 থেকে 70 ইঞ্চির মধ্যে থাকার সম্ভাবনা 65 <= x <= 70। তো 0 <= x <= 1.67। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, তো আমরা বুঝতেই পারছি যে 0 থেকে 1.67, তাহলে এটা কি একবার সূত্র ব্যবহার হবে, যেহেতু মান একটা, সরাসরি যে নিয়মটা আছে সেটা ব্যবহার হবে। তো 0 থেকে 1.67 এই ছায়া অঞ্চলটা যা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের এই যে গড় উচ্চতা 65 থেকে 70 ইঞ্চির মধ্যে থাকার সম্ভাবনার ছায়া অঞ্চল। তো প্রবাবিলিটি Z1 <= Z2, তাহলে আমরা কি ধরতে পারি, Z1 সমান 0 আর Z2 সমান কত, 1.67। তো 1.67 মান হচ্ছে 0.4525 শতকরা হার, এই যে 0.4525 গুণ 100, 45%। আচ্ছা, 2 নম্বরটা দেখি, যে x সমান
71.06, অর্থাৎ এক্স এর মান 71.06 হলে জেড সমান আমরা বের করব। তো পেলাম কত? জেড সমান 2.02। আচ্ছা, তো গড় উচ্চতা 71.06 ইঞ্চির বেশি হওয়ার সম্ভাবনা, তো প্রবাবিলিটি 71.06 লেস দেন এক্স। তো এখন 71.06 নিয়ে আমরা জেড এর মান কত পাইছি? 2.02 লেস দেন জেড। তাহলে এটা হচ্ছে কি হবে? ডান দিকে, যেহেতু কিন্তু বেশির কথা বলেছে, সেক্ষেত্রে আমরা জানি কি বেশির কথা যখনই বলছে তখনই কিন্তু আমরা ডান দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো গড় উচ্চতা 71.6 ইঞ্চির বেশি হওয়ার সম্ভাবনা, তো যখনই বলেছি তখনই আমরা কী করবো? ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করবো। তো আমাদের এখানে পজিটিভ মান 2.02, তো সেখান থেকে আমরা ডান দিকের ক্ষেত্রফল চলে যাব। এই যে 2.02 বসলাম, তার থেকে আমরা ডান দিকের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ছায়া অঞ্চলটা যা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বেশির পক্ষে। আচ্ছা, তো এখন আমরা সূত্র এখানে প্রয়োগ করলাম। তো বড় স্কেল থেকে ছোট স্কেল বাদ দেবো। তো বড় স্কেল কোনটা? এখন বড় স্কেল 0 থেকে +10, আর ছোট স্কেল 0 থেকে 2.02। আচ্ছা, তো আমরা Z1 এর মান 0, Z2 এর মান এই যে +10, তারপর আছে Z2 এর মান আবার হচ্ছে 0.02, ছোট স্কেল বসানোর পরে +10 এর মান আছে 0.5, তার থেকে মাইনাস করবো আচ্ছা 2.02 এর মান হচ্ছে 0.4783। তো 0.0217। তো শতকরা হার এটা বসে পার্সেন্টেজ বের করলাম, হয়ে গেল। হ্যাঁ, পরেরটা দেখো। অঙ্ক যদি একটু ধৈর্য সহকারে একটু বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো না, তাহলে কিন্তু খুব সহজে করতে পারবা। আমি আমার মতন করে কিন্তু আমি বোঝাচ্ছি, এখন তোমরা নিজেই এর মধ্যে তোমাদের মতন করে তোমরা বুঝে নাও, তোমাদের যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? আমার নিয়ম, আমার টেকনিক আমি এখানে খাটাচ্ছি, এখন তোমরা এটা দেখে দেখে তোমার নিয়ম, তোমার টেকনিক, প্রত্যেকটা অঙ্কের আগে অসীম নাই, আমাদের মান ভেদে যখন একটা মান চলে আসে তখন হচ্ছে অসীম। ডান দিকের যখন ক্ষেত্রফল বের করছি, একটু খেয়াল করো, ডান দিকের ক্ষেত্রফল যখন বের করছি তখন হচ্ছে প্লাস অসীম চলে আসছে, ঠিক আছে? প্লাস অসীম চলে আসছে। এর আগের প্রশ্নগুলো আমরা কি দেখছি? আগের প্রশ্ন দেখছি যে ডান দিকেই দুইটা মান ছিল, সেটা হচ্ছে 2.02, আবার হচ্ছে এখানে দেখা যাচ্ছে 3.05 ধরে নিলাম, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কি একটা হচ্ছে মাইনাস আসছে, একটা প্লাস আসছে। তো এখানে যেহেতু বেশির পক্ষে বলেছে, বেশির পক্ষে কিন্তু আমি নিয়মটাও দেখেছিলাম গত ক্লাসে। তুমি গত ক্লাসের ক্লাসটা করো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা প্লাস অসীম মাইনাস অসীম এটা নেওয়া যাবে না। আমাদের অঙ্কের চেহারা দিকে অঙ্কে কি বলছে আর অঙ্কের কি মান আছে, সেই মানের উপর ভিত্তি করে আমরা কখন অসীম নিব কখন নিব না সেটা নির্ভর করবে। প্রত্যেকটা অঙ্কে অসীম নেওয়া যাবে না, ঠিক আছে? 46 নম্বরটা দেখো। কোনো কলেজের ছাত্রদের নম্বরের মধ্যমা 70, মধ্যমা হচ্ছে 70, তো মধ্যমা গড় প্রচুরক সবগুলো কিন্তু কী দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম যে পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্যের মধ্যে, ঠিক আছে? এবং ভেদাঙ্ক 25 হয়। নম্বরগুলি পরিমিতভাবে বিন্যাস্ত হলে শতকরা কতজন ছাত্রের নম্বর 65 এর কম থাকবে? 65 এর কম থাকবে, 75 এর বেশি থাকবে, তারপরে 65 থেকে 75 এর মধ্যে থাকবে। দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই রকম, একটু বোঝার চেষ্টা করলে কিন্তু তোমরা এটা মানে মুখে মুখে সমাধান করে দিতে পারবা। তো সমাধান দেওয়া আছে পরিমিত বিন্যাসের মধ্যমা মিউ সমান 70 এবং পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক, যেহেতু ভেদাঙ্কটা আছে সিগমা স্কয়ার 25। তো ভেদাঙ্ক থাকলে তো আর আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারছি না, সেখান থেকে আমরা পরিমিত ব্যবধানটা বের করে নেব ভেদাঙ্ক থেকে। তো পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা, এই যে স্কয়ার আছে, স্কয়ার উঠে যে সিগমা হলো, এখন ডান পাশে কি হলো 25 রুট করলাম, তো রুট করলে কত আসে 5, তাহলে সিগমার মান কত 5। তো আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো এক্স মাইনাস মিউ এর মান কত 70 আর সিগমার মান কত পেলাম 5, বসানোর পর এই হচ্ছে আমাদের আদর্শ চলক। এখন এক্স সমান 65 হলে 1 নম্বর প্রশ্নে জেড ইকুয়াল কত -1, অতএব চলকের মান 65 এর কম হওয়ার সম্ভাবনা 65 এর কম হবে। তো এক্স লেস দ্যান 65, চলকের মান 65 এর কম হবে, ঠিক আছে? চলকের মান 65 এর কম হবে, অর্থাৎ 65টা বেশি হবে। আচ্ছা, তো অতএব প্রবাবিলিটি জেড লেস দ্যান -1, 65 সমান কত পাইছি -1। আচ্ছা, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কি করব, যে বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, শুধু মাইনাস আসছে যেহেতু, তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো -1 থেকে -অসীম পর্যন্ত এই যে বাম দিকের ক্ষেত্রফলে চলে গেলাম, যেহেতু কমের কথা বলেছে তো সেখানে বাম দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। তো 0, তার থেকে -1 করলাম, যেহেতু মানটা আসছে -1, তার থেকে অসীম, অর্থাৎ বাম দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। করার পর এখন সূত্রটা বসালাম, এই যে এটা সূত্র বসায় বড় স্কেল কোনটা অসীম, তারপর জেড, Z2 সমান 0, তারপর ছোট স্কেল কোনটা, ছোট স্কেল এই যে -1, ঠিক আছে?
-1 বসালাম, তারপর z2 সমান 0। তো মাইনাস অসীমের মান হচ্ছে 0.5 আর 1 -1 বা 1, এই কথাটা মনে আছে? যদি যদি কোথাও শুধু 1 থাকে সেক্ষেত্রে আমরা দশমিক দিব, দেওয়ার পরে ডান পাশে দুইটা শূন্য দিব, ঠিক আছে? এই যে 1.00। এখন যেটা হবে এইটা কিন্তু আমরা ওই সারণী থেকে নিয়ে আসবো। প্রথমে বাম দিকে যে কলামটা আছে সেই কলাম থেকে 1.0, তারপর উপরে যে সারিটা আছে সেই সারি থেকে শূন্য সোজাসুজি নিয়ে যে মানটা আসবে সেটা নিতে হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল করবে। তো 0.3413 পাবো, পাওয়ার পরে যে 0.1587 হয়ে গেল। শতকরা হার বের করে দেব 15.87%। হ্যাঁ, 2 নম্বরটা দেখো, x সমান 75 হলে z সমান কত? 1। তো অতএব চলকের মান 75 বেশি হওয়ার সম্ভাবনা কত? তো বেশি যখনই চলে আসছে এই কথাটা, তখন আমরা কি করব? ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? তো চলকের মান 75-এর বেশি, অর্থাৎ 75-এর থেকে বেশি হবে চলকের মান। তো 1 লেস দ্যান জেড। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করে এই যে 1 প্লাস, যেহেতু পজিটিভ মান 1টা, তো পজিটিভ মানটা কোথায় থাকে? শূন্য থেকে ডান পাশে থাকে, ঠিক আছে? আর নেগেটিভ মান -অসীম থেকে 0 পর্যন্ত। এখন এই যে যেহেতু বেশির কথা চলে আসছে আমাদের প্রশ্নের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করব? ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করবো। এই যে 1 থেকে অসীম পর্যন্ত, এটি হচ্ছে আমাদের ডান দিকের ক্ষেত্রফল। তো সূত্রটা বসালাম, বসানোর পরে এখন z1 সমান 0, z2 সমান কত? অসীম, বড় স্কেল কিন্তু অসীম, অসীম বসালাম। তারপর মাইনাস ছোট স্কেল কোনটা? 1 বসালাম, বসানোর পরে অসীমের মান 0.5, তার থেকে 1 সমান কত? 3413। তো বিয়োগ করলে 0.1587, শতকরা হার বের করলাম 15.87%। হয়ে গেল। 3 নম্বরটা দেখি যে 65 থেকে 75-এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তো চলকের মান 65 থেকে 75 এর মধ্যে হওয়ার সমান কত? তো 65, x সমান 65 হলে z সমান কত? -1। এই যে x সমান 75 হলে z সমান 1। হ্যাঁ, যদুমত সাহেব এখানে একটু খেয়াল করো, এখানে দেখো দুইটা মান আসছে, ঠিক আছে? তো এখানে দুইটা মানে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +1। তো মান কয়টা এখানে? দুইটা। আর আগের অঙ্কে দুইটা কিন্তু আমরা দেখছি কি মান কয়টা পাইছি? মান শুধুমাত্র একটা পাইছি, সেটা 1। আর আগেটা পাইছিলাম কত? -1 কত যেন পাইছিলাম। হ্যাঁ, এখানে দেখো -1 পাইছিলাম, আর পরেরটা পাইছি +1। ওখানে একটা একটা করে মান ছিল, কিন্তু এই 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি একটা -1, একটা হচ্ছে +1। তাহলে এখানে আমরা দুইটা মান পাইছি। তো চলকের মান 65 থেকে 75-এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তো 65 লেস দ্যান আর ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 75। তো 65 সমান কত? -1, আর 75 সমান 1। তাহলে চলকের মান -1 থেকে +1-এর মধ্যে থাকতে হবে, তাই না? তো এখানে দেখুন দুইটা মান আছে। তো -1, তাহলে আমরা কি করব? শূন্যের বাম পাশে -1 বসাবো, আর শূন্যের ডান পাশে +1 বসালাম। তো এখন এই যে সূত্রটা খেয়াল করো, এখানে কি কোনো অসীম চিহ্ন নিয়েছি কিনা? তো সূত্রটা বসলাম, z1 লেস দ্যান ইকুয়াল z লেস দ্যান ইকুয়াল z2 প্লাস z1 z2। ওকে, তো এখানে দেখো z1 সমান কত হবে? z1 সমান -1, ঋণাত্মক মান। তারপর হচ্ছে z2 সমান কত হবে? যেহেতু আমরা অসীম থেকে 0 পর্যন্ত আসবো, তো z2 সমান এখন 0। আচ্ছা, তারপর এখন z1 সমান কত হবে? 0, যেহেতু আমরা পজিটিভ মান অর্থাৎ ডান দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তো z1 সমান 0, আর z2 সমান কত? 1। এখানে দেখো কোনো অসীম চিহ্ন আসেনি, একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা মান আছে, সেটা হচ্ছে -1 এবং +1। তো দুইটা মান যখনই থাকবে তখন কিন্তু অসীম চিহ্নটা আসছে না, যখনই একটা থাকছে তখনই কিন্তু আমরা ডান প্রান্তিক বা বাম প্রান্তিক ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন কিন্তু অসীমটা নিতে হচ্ছে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবা। তো -1-এর মান কত? 0.3413, আর +1-এর মান হচ্ছে 0.3413। এখানে প্লাস মাইনাস মানের কোনো পার্থক্য নেই। তো প্লাস হলে ওই সারণী থেকে যে মান আসবে, মাইনাস হলে ওই সারণী থেকে একই মান আসবে, ঠিক আছে? তো এটা যোগ করলে 0.6826। তো শতকরা হার এই যে 0.6826 গুণ 100, তো 68.26%। আরেকটা বিষয় খেয়াল করবে যে যখন একটা প্লাস একটা মাইনাস হয় তখন কিন্তু মাঝখানে প্লাস হয়, যখন হচ্ছে দুইটাই মাইনাস হয়, অর্থাৎ একটা বড় হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ছোটো ঋণাত্মক, সেক্ষেত্রে বড় ঋণাত্মক থেকে ছোটো ঋণাত্মকটা বাদ হয়, ঠিক আছে? তারপরে যখন দুইটাই প্লাস হয় তখন কিন্তু মাইনাস হয় মাঝখানে, এইগুলো একটু খেয়াল করবে। আমি কিন্তু সূত্রটা দেখাই দিছিলাম। আচ্ছা, 47 নম্বরটা দেখি যে একটি গ্রামে বসবাসকারী মানুষের দৈনিক গড় আয় 50 টাকা এবং পরিমিত ব্যবধান 4 টাকা। উপাত্তগুলো পরিমিতভাবে বিন্যস্ত হলে এবং 30 জন ব্যক্তির আয়ের গড় 56 টাকার বেশি হলে ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেওয়া আছে পরিমিত বিন্যাসের গড় মিউ সমান 50, পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা সমান 4। আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল, এই যে সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে জাস্ট
পেলাম কত x-50/4। তো x সমান 56 হলে, ঠিক আছে, এখানে যেহেতু 56 গড় 30 জন ব্যক্তির আয়ের গড় 56 টাকার বেশি হলে ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত? তো x সমান 56 হলে z ইকুয়াল কত? 1.5। z ইকুয়াল 1.5। তো চলকের মান 56 বেশি হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি 56 লেস দ্যান এক্স, প্রবাবিলিটি 56 লেস দ্যান এক্স। তো আমরা হচ্ছে যখন হচ্ছে 65 নিছি তখন মান পেয়েছি কত? 1.5 লেস দ্যান জেড। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, তো এটা কি পজিটিভ মান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডান দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো 1.5 থেকে প্লাস অসীম পর্যন্ত চলে যাব, গেলাম। যাওয়ার পরে প্রবাবিলিটি z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল z2। তো 0.5 হবে অসীমের মান, আর 1.5 0.0628। 0.0668, ঠিক আছে। তো প্রশ্ন মতে, হ্যালো, হ্যাঁ ওইটা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে আজ কয়েকদিন, খুব মানে প্যারা দিচ্ছে বিদ্যুতে সব বাংলাদেশে সব জায়গায়, বুঝলাম না কি কারণে এমনটা হচ্ছে। হ্যাঁ একটু ওয়েট করো, আমি আবার দিচ্ছি। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ আমরা 46 শেষ করছিলাম, সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল 25 সেকেন্ড মতন। এই 25 সেকেন্ডের জন্য অনেকেই আবার হয়েছে। আচ্ছা আমরা 47 নম্বরটা দেখে 46 পর্যন্ত হয়ে গেছিলো আমাদের। 47 নম্বরটা দেখি, একটি গ্রামে বসবাসকারী মানুষদের দৈনিক গড় আয় 50 টাকা এবং পরিমিত ব্যবধান 4 টাকা। উপাত্তগুলো পরিমিতভাবে বিন্যস্ত হলে এবং 30 জন ব্যক্তির আয়ের গড় 56 টাকার বেশি হলে ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত? ঠিক আছে। তো সমাধান দেওয়া আছে পরিমিত বিন্যাসের গড় মিউ ইকুয়াল 50, মিউ ইকুয়াল 50, আর পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল 4। তো আমরা জানি আদর্শ চলক z ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা। তো x মাইনাস 50/4, তো x সমান 56 হলে, x সমান 56 হলে z ইকুয়াল 56 মাইনাস 50/4, তো 1.5। তো চলকের মান 56 এর বেশি হওয়ার সম্ভাবনা, 56 এর বেশি হওয়ার সম্ভাবনা প্রশ্নে বলছে। তো 56 লেস দ্যান এক্স, তো বেশির কথা যখনই চলে আসবে তখনই কী করবো? আমরা ডান পাশের ক্ষেত্রফল নির্ণয় করব। তো যখন চলকের মান 56 তখন আমরা মান পাইছি কত? জেটের মান 1.5। ওকে, তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো এই যে 0 থেকে 1.5 বসানোর পর আমরা ডান দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবো, যেহেতু এখানে বেশির পক্ষে বলে ফেলেছে। তো চলকের মান 56 এর বেশি হওয়ার সম্ভাবনা যখনই বলছে তখনই আমরা কি করছি? ডান পাশের ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তো এই যে 1.5 থেকে প্লাস অসীম পর্যন্ত চলে গেলাম। আচ্ছা, তো এখন সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলাম, করার পরে এই যে বড় স্কেল কোনটা? প্লাস অসীম, আর ছোট স্কেল কোনটা? 1.5। তো আমরা হচ্ছে বড় স্কেল নিলাম, তারপর হচ্ছে ছোট স্কেল 1.5 নিলাম। তো অসীমের মান কত? 0.5, আর 1.5-এর মান হচ্ছে 0.4332। তো এটা বিয়োগ করি 0.0668। তো প্রশ্ন মতে এন সমান কত দেওয়া আছে? এনের মানটা কিন্তু এখানে দেওয়া নেই নির্দিষ্ট করে, তো সেক্ষেত্রে আমরা এনের মানটা বের করবো, ঠিক আছে। প্রশ্নটা আরেকবার ভালো করে বুঝে আসি, যে একটি গ্রামে বসবাসকারী মানুষদের দৈনিক গড় আয় 50 টাকা এবং পরিমিত ব্যবধান 4 টাকা।
উপাত্তগুলো পরিমিতভাবে বিন্যস্ত হলে এবং 30 জন ব্যক্তির আয়ের গড় 56 টাকার বেশি হলে 30 জন ব্যক্তির আয়ের গড় 56 টাকার বেশি হলে ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে যাই যে ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে এন এর মানটা বের করতে হবে। এন এর মান যেহেতু নেই, তো এন এর মানটা কীভাবে বের করবো? প্রশ্ন মতে এন গুণ যে মানটা পেলাম আর কি 0.0668, তো 0.0668 বসলাম সমান 30, ডান পাশে 30, যেহেতু 30 জন লোকের আয় 56 টাকার বেশি হলে তো সেক্ষেত্রে ইকুয়াল 30 ডান পাশে রাখলাম। এন এর মান বের করবো, এই কারণে হচ্ছে ডান পাশে 30 রাখলাম, বা এনটা এখন মনে করি যে চলক, তো এন রাখলাম ইকুয়াল 30/0.0668 বসলাম। তো এন সমান কত পেলাম? 449। হ্যাঁ, 449। তো ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা কত? 449 জন। ওই গ্রামে আয় উপার্জনকারী লোক সংখ্যা হচ্ছে 449 জন। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম আছে, তবে প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখো, একদম ইজি। 47 গেল, 48 নম্বর দেখি। হ্যাঁ, 48 নম্বর প্রশ্ন বলছে কি, একটি মুদ্রা 200 বার নিক্ষেপ করা হলো, প্রাপ্ত হেডের সংখ্যা 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা কত? 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা কত? 80 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা কত? তারপরে 90-এর অধিক হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো এখানে একটি মুদ্রা 200 বার, তো আমরা মুদ্রার অঙ্ক কিন্তু করে আসলাম। তো মুদ্রার অঙ্ক যখন আমরা করে আসলাম, তো মুদ্রার মান কিন্তু কখনোই যে 80 বা 80 থেকে 120 বা 90-এর অধিক এইভাবে কখনো কিন্তু বলেছিল না। ঠিক আছে, একটি মুদ্রা হচ্ছে 3 বার বা 2 বার নিক্ষেপ করা হলো, তো তার থেকে 2টি বা 3টি হেড বা 4টি বা 5টি হেড ওঠার সম্ভাবনা কত, এই কথাটা বলছিল। কিন্তু এখান থেকে 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা কত, যখনই এই যে 80 থেকে 120, 90 এইগুলো চেহারা দেখে কিন্তু বুঝতেই পারছি যে এটা হচ্ছে পরিমিত বিন্যাসের নিয়মে অঙ্কটা হবে। ঠিক আছে, নিয়মটা যেন গোলাই ফেলো না। এটা 2006 এবং 2013 সালে এই প্রশ্নটা আসছিল। একটি মুদ্রা 200 বার নিক্ষেপ করা হলো, প্রাপ্ত হেডের সংখ্যা 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা কত? 80 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা কত? 90-এর অধিক হওয়ার সম্ভাবনা কত? মোটামুটি সবগুলো প্রশ্ন একই রকম, আগে কিন্তু এগুলো সমাধান করছি, পারবা, তবে একটু দেখাই দিই। তো দেওয়া আছে নমুনার আকার n সমান 200, মুদ্রায় হেড পড়ার সফলতা বের করে নিতে হবে, তো 0.5, এবং মুদ্রায় হেড পড়ার বিফলতা কিউ সমান 5, 0.5। কেন? সফলতা সমান 0.5 আর বিফলতার সূত্র আছে 1 - পি, তো পি এর মান যেহেতু 0.5, সেখানে বিফলতা হচ্ছে 0.5ই আসবে। আচ্ছা, যেহেতু পি ইকুয়াল কিউ এবং n গ্রেটার দ্যান 30, অর্থাৎ 30-এর থেকে n এর মানটা বড়, তাই এটি পরিমিত বিন্যাসের একটি ক্ষেত্র। আচ্ছা, পরিমিত বিন্যাসের গড় মিউ সমান কত? এনপি, এটা কিন্তু আমরা জানি পরিমিত বিন্যাসের গড় আছে মিউ সমান এনপি। তো এন এর মান কত? 200, আর পি এর মান কত? 0.5, তো 100। এবার পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান বের করো, তো পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল √NP কিউ। তো এনপির মান কত পেলাম? 100, আর পি এর মান কত? কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 0.5, বা এখানে এনপির মান তুমি 100 বসাতে পারো, অথবা তুমি আলাদা আলাদা করে একটা করে বসাতে পারো। এন এর মান আলাদা, পি এর মান আলাদা, কিউ এর মান আলাদা। তো এন সমান কত? এন সমান হচ্ছে 200, তারপরে পি সমান 0.5, কিউ সমান 0.5। তো এটা যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি? 7.07। তাহলে কিন্তু আমরা এখানে গড় পেয়ে গেলাম মিউ সমান 100, আর পরিমিত ব্যবধান পেলাম কত? সিগমা সমান 7.07। ঠিক আছে, তো এখান থেকে এই যে এতটুকু একটু পার্থক্য ছিল, এই মানগুলো বের করে নেওয়া, অর্থাৎ আমাদের গড় মান আর পরিমিত ব্যবধানটা বের করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের মূল। এখন আমরা কি করব? স্টেপ বাই স্টেপ 1, 2, 3 এই প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা, তো এক্স মিউ সমান 100, নিচের সিগমার মান 7.07 বসলাম। তো 1 নম্বর প্রশ্নে আসি, এক্স সমান 80 হলে জেড সমান কত? -2.83। আচ্ছা, প্রাপ্ত হেডের সংখ্যা 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা, প্রাপ্ত হেডের সংখ্যা 80টি বা তার অধিক, অর্থাৎ 80 হবে বা 80-র অধিক। তো এক্স লেস দ্যান ইকুয়াল 80, তো প্রবাবিলিটি এক্স সমান কত? -2.83 লেস দ্যান আর ইকুয়াল জেড,
আচ্ছা, পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো এখানে যেহেতু বেশির কথা চলে আসছে, 80 টিপে তার অধিক বা বেশি যাই বলুক না কেন, তখন আমরা কী করব, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে মান কত পাইছি, -2.83। তো -2.83 থেকে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ ছায়া অঞ্চলটা, এটি হচ্ছে আমাদের ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করলাম। তো এখন সূত্রটা বসাবো। সূত্র বসানোর পরে এখন Z1 কত, -2.83 বসালাম, লেস দ্যান ইকুয়াল জেড, লেস দ্যান ইকুয়াল 0। আর Z1 সমান 0, Z2 সমান কত, +80 বসালাম। তো -2.83 মান আছে 0.4977 যোগ 80 মান আছে 0.5। তো এটা যোগ করলে 0.9977 হয়ে গেল 1 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরটা দেখি যে 80 থেকে 120-এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত। প্রাপ্ত হেডের সংখ্যা 80 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা কত। তো x সমান 80 হলে z সমান -2.83, আবার x সমান 120 হলে z সমান 2.83। তো প্রাপ্ত হেডের সংখ্যা 80 থেকে 120-এর মধ্যে হওয়ার সম্ভাবনা, তো প্রবাবিলিটি 80 থেকে 120, তো -2.83। তো আর 120 সমান কত, 2.83। তো এটা একটা মাইনাস, একটা হচ্ছে প্লাস। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এই যে -2.83 বামের লিখলাম আর +2.83 ডানে লিখলাম। লেখার পরে সূত্রটা ব্যবহার করলাম, করার পরে আমরা Z1 সমান -2.83 আর Z2 সমান 0, আবার এই যে Z2 সমান কত, 2.83। এখন জাস্ট কী করবো, মানটা বসাই দিব, 0.4977 যোগ 0.4977 যোগ করলে 99.54 হয়ে গেল। 3 নম্বরটা দেখি যে x সমান 90 হলে z সমান কত, -1.41। তো প্রাপ্ত হেডের সংখ্যা 90-এর অধিক হওয়ার সম্ভাবনা কত। 90-এর অধিক অর্থাৎ 90 তো হবে, তার অধিক অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা সমাধান করলাম ওই নিয়মেই হবে। তো প্রবাবিলিটি x লেস দ্যান ইকুয়াল 90, তো -1.41 লেস দ্যান ইকুয়াল z। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করে, তো বাম দিক থেকে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করছি, ঠিক আছে। তো সূত্র একই, মোটামুটি 1 নম্বর এবং 3 নম্বর একই রকম। তো -1.41 লিখলাম আর Z2 সমান অসীম, তো 0.4207 প্লাস 0.5, তো এটা যোগ করলে 0.9207। হ্যাঁ, এটা হচ্ছে অধিক হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, প্রশ্নটা ঠিক আছে নাকি একটু দেখি তো, এটা কনফিউজ লাগছে। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, 1 নম্বর এবং 3 নম্বর একই প্রশ্ন। 80টি বা তার অধিক হওয়ার সম্ভাবনা কত, 90-এর অধিক হওয়ার সম্ভাবনা কত। হ্যাঁ ঠিক আছে, 48 হয়ে গেল। হ্যাঁ, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা লিখে প্রশ্ন করতে পারো, বুঝতে পারছি না, কিন্তু দেখো প্রশ্নগুলো আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। পরিমিত বিন্যাস, শুধুমাত্র সূত্রটা মনে রাখলে যথেষ্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, 49 নম্বরটা দেখি যে একটি ছক্কা 200 বার নিক্ষেপ করা হলো, ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যা 80-টির অধিক হওয়ার সম্ভাবনা কত। তো পূর্বে যেটা করলাম আর কি, ওইটার নিয়মেই হবে, 90 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা কত। আগেরটা এটা কোনো পার্থক্য নেই, একই রকম। তো দেওয়া আছে নমুনার আকার n সমান 200, ছক্কার জোড় সংখ্যা আসার সফলতা p সমান 0.5 এবং ছক্কার জোড় সংখ্যা আসার বিফলতা q সমান 0.5। যেহেতু p প্লাস q সমান 1 এবং p ইকুয়াল q, n গ্রেটার দ্যান 30, তাই এটি পরিমিত বিন্যাসের একটি ক্ষেত্র। তো পরিমিত বিন্যাসের গড় μ সমান np, তো n সমান 200 আর p সমান 0.5, পেলাম কত, 100। পরিমিত বিন্যাসের হচ্ছে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল √npq, তো n এর মান 200 গুণ p এর মান 0.5, q এর মান 0.5, তো এটাকে 7.07। তো আগেরটা এটা একই রকম, কোনো পার্থক্য নেই। তো আমরা জানি আদর্শ চলক z ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা। তো বসানোর পরে x সমান 80 হলে z সমান কত, -2.83। তো ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যা আসার সম্ভাবনা 80-টির অধিক হবে। এই যে 80-টির অধিক হবে, তো আমরা কি করছি, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করছি। তো -2.83 থেকে ডান দিকের ক্ষেত্রফল +80 পর্যন্ত। তো এখন সূত্রটা বসানোর পর কি করছে, জাস্ট শুধু হচ্ছে মানটা বের করে নেব আমাদের ওই সারণী থেকে, হয়ে গেল। 2 নম্বরটা দেখি যে x সমান 90 হলে z সমান -1.41, আবার x সমান 120 হলে z সমান 2.83। ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যা 90 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা, তো 90 থেকে 120-এর মধ্যে থাকার সম্ভাবনা, তো একটা মাইনাস একটা প্লাস। তো পরিমিত রেখার সাথে প্রকাশ করে, তো ঋণাত্মক মান বাম পাশে থাকবে শূন্যের, আর ধনাত্মক মান শূন্যের ডান পাশে থাকবে। তো এখন আমরা ঋণাত্মক থেকে ধনাত্মক অর্থাৎ হ্যাঁ Z1 সমান কত, -1.41 লিখবো, আর Z2 সমান 0, আবার এখানে Z1 সমান 0 আর Z2 সমান 2.83। এখন মানগুলো বসাই দিব, দেওয়ার পরে 0.9108। 50 নম্বরটা দেখি, আর হয়তো বা দুইটা আছে, দুইটা কি তিনটা আছে।
তো চলকের গড় মিউ সমান 22 এবং পরিমিত ব্যবধান সিগমা সমান 3 হলে নির্ণয় করো যে প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল 25, অর্থাৎ এক্স এর মান 25 থেকে কি ছোট। তো প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান আর ইকুয়াল 20, অর্থাৎ এক্স এর মান 20 থেকে কি বড়। তারপরে এখানে হচ্ছে চলকের মান কত, 20 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে, 20 থেকে 25-এর মধ্যে। আগেরগুলো আমাদের হচ্ছে বাংলায় লেখা ছিল আর এখানে হচ্ছে প্রতীক আকারে লেখা আছে। তো যাই দিক না কেন আমরা বুঝে নেব, ঠিক আছে, সেখানে বাংলা ভাষা ব্যবহার করুক কিংবা প্রতীক ব্যবহার করুক, আমরা দেখে ঠিক পাচ্ছি যে এটা হচ্ছে লেস দ্যান আর এটা হচ্ছে গ্রেটার দ্যান আর এটা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে আছে। তো দেওয়া আছে পরিমিত বিন্যাসের গড় মিউ সমান 22, পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা সমান 3 দেওয়া আছে। তো আমরা জানি আদর্শ চলক জেড সমান এটা পেলাম। তো প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল 25 নির্ণয়। তো এক্স সমান 25 হলে জেড সমান কত 1 পেলাম, ঠিক আছে, জেড সমান 1 পেলাম। তো চলকের মান প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল 1, অর্থাৎ চলকের মান কি 1 হচ্ছে এক্সের থেকে, অর্থাৎ চলকের মান 1 থেকে ছোট হবে, ঠিক আছে। তো ছোট যখন হচ্ছে তখন কি বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এটা কিন্তু আমরা জানি, তাই না। তো চলকের মান যখনই ছোট আসছে তখন কিন্তু আমরা জানি কি বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পরিমিত বিন্যাস রেখার সাহায্যে প্রকাশ করি। তো 1 থেকে বাম দিকে চলে আসলাম মাইনাস অসীম পর্যন্ত। তো এখন সূত্র বসালাম, ঠিক আছে, সূত্র বসায় এখন কি করছি যে মাইনাস অসীম থেকে 0 আবার 0 থেকে 1, 0 থেকে 1 পর্যন্ত গেলাম। তো মাইনাস অসীমের মান হচ্ছে 0.5 আর 1-এর মান হচ্ছে 0.3413। তো এটা যোগ করলে 0.8413 পাবো। তো প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 20 নির্ণয় করব। তো এক্স সমান 20 হলে জেড সমান কত মাইনাস 0.67। তো আমরা দেখতে পাচ্ছি চলকের মান 20 থেকে বড়। তাহলে বড় যখন হচ্ছে তখন আমরা কি করছি, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। যখনই বড় আসবে তখনই হচ্ছে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব চলকের মান, আর যখনই চলকের মান ছোট আসবে তখন হচ্ছে বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো বাম চলকের মান প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 0.67 হওয়ার সম্ভাবনা, এই যে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করবো মাইনাস 0.67 থেকে প্লাস অসীম পর্যন্ত। এখন সূত্রটা বসানোর পরে জাস্ট শুধু মানটা বসা দেবো, বড় স্কেল কি মাইনাস 0.67, তারপর হচ্ছে প্লাস অসীম। তো এখন জাস্ট শুধু মানগুলো বের করলে 0.7486 পাবো। তারপরে চলকের মান 20 থেকে 25-এর মধ্যে থাকার সম্ভাবনা কত। তো এক্স সমান 25 হলে জেড সমান 1, আবার এক্স সমান 20 হলে জেড সমান মাইনাস 0.67। তো চলকের মান প্রবাবিলিটি 20 বা 20 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 25। তো এখন যখন 20 ছিল তখন হচ্ছে 1 পাইছিলাম, সরি যখন 25 ছিল তখন হচ্ছে 1, সেটা কি পজিটিভ মান। তো পজিটিভ মানটা কি হয় সবসময় ডান পাশে বসে। আর যখন 20 ছিল তখন কি পাইছিলাম মাইনাস 0.67 পাইছি, ঠিক আছে, পেলাম। এখন কি করবো, এই যে বাম পাশে মাইনাস 0.67 আর ডান পাশে 1 লিখলাম, লেখার পরে সূত্রটা বসালাম, বসায় শুধুমাত্র মানটা বসায় দিব, দেওয়ার পরে 0.5899। এই হচ্ছে আমাদের 50 নম্বর প্রশ্নের সমাধান। 51 নম্বরটা দেখি যে একটি আদর্শ পরিমিত রেখার নিম্নাঞ্চলে ক্ষেত্রফলের ছক ব্যবহার করে নিম্নলিখিত সম্ভাবনা সমূহ নির্ণয় করো। তো প্রবাবিলিটি জেড লেস দ্যান ইকুয়াল 1.45। তারপরে এখানে দেখো পরম মান দেওয়া আছে, ঠিক আছে, পরম মানের মধ্যে আছে এক্স মাইনাস 20, তারপর গ্রেটার দ্যান ইকুয়াল 5 যখন গড় মিউ সমান 20, বেদাঙ্ক আছে সিগমা স্কোয়ার সমান 16। এই যে মিউর হচ্ছে ইসের ভিতরে পরম মানের মধ্যে যে মানে থাকুক না কেন সবগুলো কি পজিটিভ মান চিন্তা করতে হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে পজিটিভ মান চিন্তা করতে হয়। তবে অঙ্কটা দেখো যে 2018 সালে আসলে এটা একটি আদর্শ পরিমিত রেখার নিম্নাঞ্চলে ক্ষেত্রফলের ছক ব্যবহার করে নিম্নলিখিত সম্ভাবনাসমূহ নির্ণয় করো। তো আমরা 1 নম্বরে আসি, প্রথমে 1.45, ঠিক আছে। তো জেড লেস দ্যান ইকুয়াল 1.45 নির্ণয় করো। তাহলে চলকের মান কি ছোট, অর্থাৎ 1.45 থেকে ছোট। তাহলে ছোট হলে কি করতে হয়, বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো 1.45 থেকে আমরা এই যে বাম দিকে চলে গেলাম মাইনাস অসীম পর্যন্ত। তো এখানে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে এখন মান পাচ্ছি কত 0.9 0.9 265। ওকে, 1 নম্বর শেষ। 2 নম্বর আসি যে চলকের মান পরম মান এক্স মাইনাস 20 গ্রেটার দ্যান আর ইকুয়াল 5 যখন গড় হচ্ছে মিউ সমান 20, ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান 16। এক্ষেত্রে প্রবাবিলিটি সেকেন্ড ব্র্যাকেট শুরু, পরম মান এক্স মাইনাস 20, পরম মান শেষ, তারপর গ্রেটার দ্যান আর ইকুয়াল 5, গ্রেটার দ্যান আর ইকুয়াল 5। আচ্ছা, তো এখন প্রবাবিলিটি -5, এই যে 5টা দেখতে পাচ্ছ, এই 5টা আমরা নিয়ে আসলাম, -5 হলো। তখন এই চিহ্নটা এখন উল্টায় দেবো,
লেস দেন আর ইকুয়াল দিব, ঠিক আছে। তারপর এক্স মাইনাস টোয়েন্টি, এই যে এক্স মাইনাস টোয়েন্টি রাখলাম, রাখার পরে আবার হচ্ছে এখানে কি লেস দেন ইকুয়াল ফাইভ, অর্থাৎ মাইনাস ফাইভটা আমরা কী করছি বাইরে থেকে কমন নিচ্ছি। মাইনাস ফাইভটা আমরা বাইরে থেকে নিচ্ছি, যেহেতু এখানে ফাইভ আছে কারণে আমরা মাইনাস ফাইভটা নিচ্ছি। নেওয়ার পরে পরের লাইনে আসে প্রবাবিলিটি মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি, তারপর লেস দেন ইকুয়াল এক্স মাইনাস টোয়েন্টি, তো এক্স মাইনাস টোয়েন্টি তারপর হচ্ছে প্লাস টোয়েন্টি, অর্থাৎ একটা প্লাস নিচ্ছি একটা মাইনাস নিচ্ছি, তারপর লেস দেন ইকুয়াল ফাইভ প্লাস টোয়েন্টি, ফাইভ প্লাস টোয়েন্টি। এই অঙ্কটা একটু ঝামেলা আছে, যেহেতু আমরা এই যে 15 থেকে 25-এর মধ্যে বানাবো, সেটা অঙ্কটা একটু ঝামেলা লাগছে। তো অঙ্কটা আরেকটা দেখো। তো প্রবাবিলিটি চেন ব্র্যাকেট শুরু, পরম মান এক্স মাইনাস টোয়েন্টি গ্রেটার দ্যান ইকুয়াল ফাইভ, চেন ব্র্যাকেট শেষ। আচ্ছা, তো প্রবাবিলিটি মাইনাস ফাইভ, তারপর লেস দ্যান ইকুয়াল এক্স মাইনাস টোয়েন্টি লেস দ্যান ইকুয়াল ফাইভ। এই যে মাইনাস ফাইভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা বাইরে থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, শুধুমাত্র মিল করার ক্ষেত্রে মাইনাস ফাইভটা আমরা বাইরে থেকে নিয়ে আসলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসি পি মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি, অর্থাৎ একবার হচ্ছে প্লাস মানলাম, এখানে মাইনাস ফাইভ আছে প্লাস টোয়েন্টি, তারপর লেস দ্যান ইকুয়াল এক্স মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি, অর্থাৎ উভয় পক্ষে আমরা প্লাস 20 যোগ করছি, তারপরে হচ্ছে কিন্তু কী আছে ফাইভ, তারপর হচ্ছে এই যে 20 দেখতে পাচ্ছ, বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্লাস 20 বা প্লাস টোয়েন্টি যোগ করছি, ঠিক আছে, প্লাস টোয়েন্টি যোগ করলাম। করার পরে এখানে মাইনাস 5 থেকে যদি 20 বাদ দিই তাহলে 15 থাকে, আর এখানে হচ্ছে মাইনাস 20 প্লাস 20 কেটে গেল, থাকে কত এক্স, আর এখানে 5 যোগ 20 কত হলো 25, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে পরিমিত বিন্যাসের যে অপেক্ষক, সেই অপেক্ষক কিন্তু আমরা গঠন করতে পারছি। এখানে কিন্তু সম্পূর্ণ অপেক্ষক দেওয়া ছিল না, আমরা কিন্তু এই যে একবার মাইনাস ফাইভ নিচ্ছি বাইরে থেকে, আবার পরবর্তী লাইনে প্লাস 20 সব জায়গায় আমরা যোগ করে নিছি, নেওয়ার পরে কিন্তু আমরা যে পরিমিত বিন্যাসের যে অপেক্ষকটা আছে সেই অপেক্ষকটা পাইছি 15 থেকে 25-এর মধ্যে। এখন তো এখানে মিউ সমান কত দেওয়া আছে, মিউ সমান হচ্ছে 20, আর সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক সমান 16 দেওয়া আছে। তো আমরা পরিমিত ব্যবধানটা বের করব, তো সিগমা ইকুয়াল √16 সমান 4 হলো পরিমিত ব্যবধান। তো আমরা জানি আদর্শ চলক যেটি ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা, তো এক্স সমান 15 হলে, এই যে এক্স সমান 15 হলে জেড সমান কত -1.5, আবার এক্স সমান 25 হলে জেড সমান 1.25। ওকে, তো চলকের মান 15 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 25 ইকুয়াল -1.25, তারপর প্লাস 1.25 হওয়ার সম্ভাবনা কত। তো একই রকম, শুধুমাত্র ঝামেলাটা কি, ঝামেলা এই যে এই লাইনটা, এখানে 4টা লাইন। তো ঝামেলা আর কি, প্রথমে -5 নিয়েছি মিল করার জন্য, তারপর হচ্ছে প্রত্যেকটা আছে +20 করে যোগ করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমরা পরিমিত অপেক্ষক পেয়ে গেছি, পরিমিত বিন্যাসের অপেক্ষক পেয়ে গেছি। একটু ঝামেলা আছে, তো একটু ঝামেলা থাকবেই। সবগুলো অঙ্ক যদি একদম ইজি হয়ে যায়, পানির মতন করা যায়, তাহলে কি হবে, একটু তো ব্যতিক্রম থাকতেই হবে। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, তো এখানে যেহেতু একটা মাইনাস একটা প্লাস, তো সেটা মাইনাসটা বাম পাশে রাখলাম, প্লাসটা ডান পাশে দিলাম, দেওয়ার পরে সূত্র মোটামুটি একই সূত্র প্রয়োগ করলাম, করার পরে মানটা বসাই দিলাম 0.7888 হয়ে গেল। আচ্ছা, 52 নম্বরটা দেখি, 52 53 ছোটো ছোটো, হ্যাঁ এটা শেষ, যে 52 নম্বর দেখুন এটা শেষ, যে পরিসংখ্যান বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 72 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 15। 3জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বর দেওয়া হলো, আদর্শ স্কোর নির্ণয় করুন, ঠিক আছে, আদর্শ স্কোর নির্ণয় করতে বলছে। তো এক হচ্ছে 60 দেওয়া আছে প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে 93 দেওয়া আছে, তারপর হচ্ছে 72 দেওয়া আছে। 2010 সালে প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তো দেওয়া আছে সমগ্রিকের গড় মিউ সমান কত 72, এই যে 72 দেওয়া আছে, তারপর হচ্ছে পরিমিত ব্যবধান 15 দেওয়া আছে, সিগমা সমান 15। যেহেতু সমগ্রিক গড় ও পরিমিত ব্যবধান দেওয়া রয়েছে, তাই এটি পরিমিত বিন্যাসের ক্ষেত্র। তো আমরা জানি আদর্শ চলক জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, তো এক্স মাইনাস 72 বাই 15, তো এক্স সমান 60 হলে, এই যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 1 নম্বরে এক্স সমান 60 হলে, শুধুমাত্র স্কোর আমাদের এখানে হচ্ছে রেখা বা ক্ষেত্রফল দেখাতে বলিনি, তো এক্স সমান 60 হলে জেড সমান কত -0.8, আবার এক্স সমান 93 হলে, এই যে 2 নম্বর প্রশ্নে কি 93 দেওয়া আছে, 93 হলে জেড সমান কত 1.4, আবার এক্স সমান 72 হলে জেড সমান 0, ঠিক আছে। তো এই মানটা আমরা পেলাম, 3টা মান। আমাদের এখানে হচ্ছে পরিমিত বিন্যাস বা রেখার সাহায্যে দেখাতে বলিনি, তবে এইগুলো রেখার মাধ্যমে দেখানো সম্ভব।
ঠিক আছে, এগুলো হচ্ছে রেখার মাধ্যমে দেখানো সম্ভব। শুধুমাত্র 3 নম্বরটা বাদে, 3 নম্বরটা চলে এসেছে শূন্য, ঠিক আছে, তো শূন্য 3 নম্বরটা বাদে সবগুলোই আমরা রেখার মাধ্যমে দেখাতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কয়টা হচ্ছে 44 থেকে শুরু করছিলাম 52 পর্যন্ত। 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 11টা প্রশ্ন, সরি 9টা প্রশ্নের সমাধান কেন, আর বাকি আরেকটা ক্লাসের মাধ্যমে প্রমাণগুলো শিখতে হবে। তো এর মধ্যে এই যে 4টা প্রমাণ আছে, ঠিক আছে, আজকে নিয়ে কখনোই সম্ভব নয়, কারণ 4টা প্রমাণে আমি মনে করি 1 ঘন্টা লাগবেই। প্রমাণগুলো খুবই জটিল আর খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে মনে করো যে এই যে 3 নম্বর যে প্রমাণটা আছে 100% এবার তোমাদের চলে আসছে। 3 নম্বর যে প্রমাণটা আছে, পরিমিত বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, অর্থাৎ গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক, এই প্রমাণটা আসবেই এবার, ঠিক আছে, খুবই জটিল আছে, বড় আছে। তো সেক্ষেত্রে প্রমাণটা আসবে, তো কয়েকবার প্র্যাকটিস করলে হয়তো বা পেরে যাবা। মোট 4টা প্রমাণ আছে, এখানে 4টা প্রমাণ করব আগামী ক্লাসে। তো আজকের মতো এখানে থাকবে, তো কোনো অসুবিধা আছে কিনা একটু জানাও, যে কয়জন আছো। প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিছুই না। সুযোগ পেয়েছো, সুযোগ কাজে লাগাও।